বন্ধুরা, আজকে একটু অন্যরকম গল্প হোক। আমাদের আশেপাশে ঘটতে থাকা প্রতিদিনের কিছু কিছু মুহূর্ত কবিতার কল্পনার মধ্যে দিয়ে বাস্তব ঘটনাগুলোকে তুলে ধরেছেন তার লেখনীতে। আজকে সেই রকমই একটি প্রতিবেদন আমার গল্প পাঠে। তাহলে আর দেরি কেন, চলে এসো বন্ধুরা, আমাদের অতি পরিচিত প্রিয় লেখক কবি পার্বতী মোদকের লেখা একটি গল্প, কিছু ভুল বোঝাবুঝি ভালো। আমার একমাত্র দাদার বউ শ্রীকে আমার মা একদম পছন্দ করেন না। বিয়ে হয়ে আসার পর থেকে মায়ের সেই এক কথা, না আছে রূপ না আছে গুণ, তবুও বড়লোকের মেয়ে হলে না হয় একটা কথা ছিল, না জানে পড়াশোনা আর না জানে কোনো কাজকর্ম, এত গুরুত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ মেয়েও নয়। আমার খারাপ লাগে। সম্পর্কে বৌদি ননদ হলেও স্ত্রীর সঙ্গে কেন জানি না আমার মনের আর মতের খুব মিল হয়। সেই জন্য ওর সামনে আমাকে নিয়ে মায়ের আদিক্ষেতা আমাকে খুব অপ্রস্তুত করে। দুইজনের প্রতি মায়ের দুই রকম ব্যবহার খুব খারাপ লাগে আমার। মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে দেখার মতো চোখ আর বোঝার মতো মন থাকলে বুঝতে পারবে সেই সাধারণ মেয়েটির মধ্যে কত অসাধারণ গুণ লুকিয়ে আছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমিও বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছি এখন। গতকাল এই 10:30 নাগাদ হঠাৎ মা ফোন করলো। আমি ফোন ধরতেই মা তাড়াতাড়ি করে বলল, এক্ষুনি চলে আয় মা, তোর বাবা বাথরুমে পড়ে গিয়ে ভীষণ চোট পেয়েছে, মনে হয় হাড় ভেঙেছে, যন্ত্রণায় ছটফট করছে। শ্রী বাড়িতে নেই, আমি একা, এই মানুষটাকে নিয়ে কি করি বলতো? তুই যেখানেই থাকিস এক্ষুনি আয় মা। শেষের কথাগুলো বলতে গিয়ে মা হাউমাউ করে কেঁদে ফেলল। আমি চিন্তায় ছটফট করতে গিয়েও আচমকা কি ভেবে যেন একদম ঠান্ডা হয়ে গেলাম। এক ফোঁটাও উদ্বিগ্নতা প্রকাশ না করে বললাম, কি করে পড়ে গেল বাবা? মাথা ঘুরে গেছিল নাকি পিছল ছিল? বৌদিকে কতবার বলেছি রোজ একবার করে বাথরুমটা পরিষ্কার করে দিতে, তা এখন কি অবস্থা? উঠে দাঁড়াতে পারছে? মা বলল, এত কথার সময় নেই নীলা, তুই তোর গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আয়, মানুষটা যন্ত্রণায় ছটফট করছে, হার্টের রুগী, আমার ভয় করছে খারাপ কিছু একটা না হয়ে যায়, তোর বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি ক্যাজুয়ালি বললাম, আমি কি করে যাব মা, তোমার জামাইয়ের বন্ধুরা আজ রাতে আসবে, এই নতুন ফ্ল্যাট কিনলাম তো, একটা পার্টি থ্রো করেছে, আমি চলে গেলে এতগুলো মানুষের সামনে ফেস লস হবে মা, তুমি বরং ক্লাবের ছেলেদের ডাকো আর বৌদিকে সাথে নিয়ে চলে যাও, আমি 1030 টাকা পাঠিয়ে দিচ্ছি, যদি আরো লাগে বলো পাঠিয়ে দেব। আর এখন টাকা থাকলে গাড়ি আয়া লোকজন কিসের অভাব, সব হাতের কাছেই পেয়ে যাবে। বাবাকে বেস্ট নার্সিং হোমে দিও, কিন্তু পে আমি করব, কোনো চিন্তা করো না। মা হঠাৎ থমকে গিয়ে বলল, ও আসতে পারবি না তাহলে? ঠিক আছে, আমি দেখছি। আর হ্যাঁ, তোকে কিচ্ছু পাঠাতে হবে না, আমাদের যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই চিকিৎসা করাবো। আমি আর ইন্টারেস্ট না দেখিয়ে যা ভালো বোঝো করো বলে ফোনটা কেটে দিলাম। আমরা দুই ভাই বোন, আমার দাদা অমর আর আমি নীলা। দাদার পড়াশোনার তেমন মাথা ছিল না, মাধ্যমিকের পর আর পড়তেই চাইল না, জয়পুর চলে গেল সোনার কাজ শিখতে। আর আমার বরাবরের উচ্চাকাঙ্ক্ষা ছিল, এই জন্যই মা আমাকে অতিরিক্ত বেশি সাপোর্ট করত। আমি পোস্ট গ্র্যাজুয়েশন করে ব্যাংকে ভালো চাকরি নিয়ে কলকাতায় সেটেল হয়ে গেলাম। জামাইও ব্যাংকের ম্যানেজার। এই মেয়ে জামাই নিয়ে আমার মায়ের গর্বের শেষ নেই। বলে দুটোই হয়েছে পরিচয় দেবার মতন। এদিকে দাদা বিয়ে করলো একেবারে সাদা মাটা ঘরের সাধারণ মেয়ে শ্রীকে। অমর আর শ্রীকে
মা কোনো কালে বিশেষ ধর্তব্যের মধ্যেই ধরে না, যদিও আমি জানি আমার চেয়ে ওরা অনেক বেশি মানবিক, কর্তব্যপরায়ণ ও ধৈর্যশীল। কারণ দূরত্ব, চাকরি আর সংসার সামলে আমি বাবা মায়ের প্রতি তেমন দায়িত্ব পালন করতেই পারি না। তবু প্রভাবশালী বড়লোক শিক্ষিত মেয়ে জামাইকে মা বেশি প্রেফার করত। হয়তো মনে করে বাবা মায়ের অসময়ে একসময় জামাইকেই পাশে পাবে। সারা জীবন কষ্ট করে যাওয়া মানুষ দুটোকে এরা হয়তো স্বাচ্ছন্দ্যও দিতে পারবে। হাসপাতালের দোতলায় ওঠার সিঁড়ির কোণে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ওয়েটিং রুমে শ্রী এসে মায়ের পাশে বসল। হাত ধরে বলল, চিন্তা করো না মা, বাবা এখন ভালো আছে। আর পেমেন্ট আমি আমার কাছে যা ছিল তাই দিয়ে করে দিয়েছি। যদি আরো কিছু লাগে তাহলে তোমার ছেলে পাঠিয়ে দেবে বলেছে। বাইরে চলো, একটু ভাত খেতে হবে তো, তোমার প্রেশারের ওষুধ গ্যাপ হয়ে যাবে না হলে। আর আমরা তো আছি, এত ভাবনা কিসের? মা হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার তো তোর জন্য বেশি চিন্তা হচ্ছে রে। এই শরীরের অবস্থায় এত খালি ধকল নিলি, কিছু হবে না তো? তুই সারা দিন কিছু মুখে দিয়েছিস? চল, খাবি চল তাড়াতাড়ি। আশ্চর্য হয়ে যাওয়া স্ত্রীকে মা আর কথা বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনের দিকে গেল। খানিক পরও আমি গিয়ে আড়াল থেকে দেখলাম স্ত্রীর মুখে সযত্নে মা ভাত ডাল মেখে এক রাস তুলে দিয়ে বলেছে, খেয়ে নে, সারাদিন পেটে কিচ্ছু পড়েনি। দেখলাম মেয়েটার চোখে জল চিকচিক করছে। ভীষণ অবাক হয়ে গেছে মায়ের ব্যবহারে। গত 3 বছরে এমন করে তো পাইনি। মা হেসে বলল, জানিস মেয়ে, আজ বুঝলাম টাকার স্বাদ যত মিষ্টি ততটাই তেতো। আমার মেয়েটাকে শিক্ষিত করতে পেরেছি, কিন্তু মানুষ করতে পারিনি। তখন মায়ের কথা কটায় বড্ড কষ্ট হলো। ভাবলাম ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি, বাবার এমন বিপদে কি করে না এসে পারি মা? এই দেখো আমি এসেছি। তবুও বুকে পাথর চেপে নিজেকে সংযত করলাম। বহুদিনের চাওয়ায় দৃশ্য দুচোখ ভরে দেখতে লাগলাম। আসলে মায়ের থেকে বাবার খবরটা শোনার পরই আমি সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিয়েছিলাম, এই একটা সুযোগ, যদি মায়ের সঙ্গে বৌদির সম্পর্কের মাঝের দেয়ালটা ভাঙা যায়। কারণ বিপদ আর অসহায়তা মানুষকে দুর্বল করে দেয়। বৌদি প্রেগন্যান্সির জন্য বাবার বাড়ি চলে গিয়েছিল। আসলে মায়ের এই পরের মতো ব্যবহারই বৌদি এই অবস্থায় এখানে থাকতে ভরসা পায়নি। সকালে মায়ের ফোনটা রাখার পরই আমি বৌদিকে ফোন করে আসতে বলেছিলাম এবং বাবাকে নিয়ে হাসপাতালে যেতে বলেছিলাম। জানতাম এই অবস্থাতেও মেয়েটা আমার ডাক অগ্রাহ্য করতে পারবে না। আমি জানি বৌদি একটু একটু করে জমানো টাকা এক কথায় বাবার চিকিৎসার জন্য দিয়ে দিয়েছে। দিক, আমি ওকে দুহাত ভরে আবার দেব। আর বাকি রইল আমার উপর মায়ের অভিমান। হাজার হোক, আমি তো মেয়ে, সময় লাগলেও মাকে ঠিক মানিয়ে নেব। তবুও এই ঘটনার পিছনে যে আমি আছি, এটা কেউ কখনো জানতে পারবে না। তাই ভালোর জন্য কিছু মিথ্যে যেমন ভালো, তেমনি কিছু ভুল বোঝাবুঝিতে যদি ভালো কিছু হয়, তাহলে কিছু ভুল বোঝাবুঝিও ভালো, কিছু ভুল বোঝাবুঝিও ভালো। আজকে আমার এই নিবেদন তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের।